আসসালামু আলাইকুম। এই এখন কি ঠিক আছে দেখেন তো একটু। আসসালামু আলাইকুম। এই এখন কি ঠিক আছে দেখেন তো একটু। আমি আসলে হঠাৎ করে বুঝলাম না। ক্লিয়ার? আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করতে পারি। এখন সব ঠিকঠাক আছে? ঠিক মতো শুনতে পাচ্ছেন সবাই? এখন সব ঠিকঠাক আছে? ঠিক মতো শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ওকে। আমরা গতদিন পড়ছিলাম সংবিধান, তাই না? আমরা সংবিধানের বাকি অংশটা আজকে পড়বো। আমরা শুরু করি। ঠিক আছে, সবকিছু আমরা সংবিধানই পড়তেছি, কিন্তু সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ। আমরা সবগুলো অনুচ্ছেদ পড়বো না, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো পড়বো আমরা। এই সামান্তা ঘেরা শুরু তো করলাম। ওকে, আমরা প্রথমে লিখছি অনুচ্ছেদ 2 এর ক। অনুচ্ছেদ 2 এর ক লিখব রাষ্ট্রধর্ম। আমাদের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, তবে এখানে সকল ধর্ম সমান সুযোগ পেয়ে থাকে। ইসলাম যে আমাদের রাষ্ট্রধর্ম, এটা উল্লেখ আছে সংবিধানের 2 এর ক অনুচ্ছেদে। অনুচ্ছেদ 3 হচ্ছে রাষ্ট্রভাষা। আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সংবিধানের অনুচ্ছেদ 3 অনুযায়ী আমাদের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। অনুচ্ছেদ 4 লিখব। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলার জন্য জাতীয় সঙ্গীত, এটা উল্লেখ আছে আমাদের সংবিধানের 4th অনুচ্ছেদে। সংবিধানের 4th অনুচ্ছেদে আমাদের পতাকা লাল সবুজের মধ্যে পতাকা, এটা সংবিধানের অনুচ্ছেদ 4। এরপর লিখবো আমরা অনুচ্ছেদ 6, নাগরিকত্ব। আমাদের নাগরিকত্ব কি? আমাদের নাগরিক কি? আমরা আমাদের সংবিধান অনুযায়ী আমাদের নাগরিকত্ব হচ্ছে আমরা হলাম বাংলাদেশী। আমরা যে বাংলাদেশী, এটা সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ আছে? অনুচ্ছেদ 6 উল্লেখ আছে। অনুচ্ছেদ 8, আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কোনগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম।
গণতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো কি বলছে আমাদের মূলনীতি। অনুচ্ছেদ 15 মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। মৌলিক প্রয়োজন কোনগুলো? যেগুলো মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজন, মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজন। মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। মৌলিক প্রয়োজন কোনগুলো? যেগুলো মৌলিক চাহিদা, মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজন। আমরা কিন্তু মৌলিক চাহিদা দেখছিলাম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমরা কিন্তু মৌলিক চাহিদা দেখছিলাম অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। লিখছে পর্যন্ত, এরপর লিখবো আমরা অনুচ্ছেদ 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। লিখছে, এরপর লিখবো অনুচ্ছেদ 25। আমাদের বলছে আমাদের পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি সহজ ভাষা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি, উন্নয়ন, যেটাকে আমরা বলি আমাদের পররাষ্ট্রনীতি। তাহলে আমাদের পররাষ্ট্রনীতি উল্লেখ আছে সংবিধানের 25 অনুচ্ছেদে। এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। এখন ইকো হবে না, আগে ইকো হচ্ছিল, এখন আর ইকো হওয়ার প্রয়োজন নাই, এখন তো হবে না মনে হয়। আচ্ছা জি, ঠিক আছে, ওকে, দ্যাটস গুড। এরপর লিখবো আমরা অনুচ্ছেদ 31 আইনের আশ্রয় লাভের অধিকার। আমাদের প্রত্যেক নাগরিকের কিন্তু আইনের আশ্রয় লাভের অধিকার আছে। আইনের আশ্রয় লাভের অধিকার। অনুচ্ছেদ 31 অনুচ্ছেদ 36 আমাদের চলাফেরার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা। অনুচ্ছেদ 39 অনুচ্ছেদ
চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। এখানে আমরা একটু ব্র্যাকেটে লিখবো এভাবে যে এটা হচ্ছে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা বলছি আমরা। এটা হচ্ছে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা 39। এটা আসে যে আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে। ওকে, এরপর লিখবো আমরা অনুচ্ছেদ 64 অ্যাটর্নি জেনারেল, অনুচ্ছেদ 77 ন্যায়পাল, অনুচ্ছেদ 93 অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশটা কি, যখন জাতীয় সংসদ কার্যকর না থাকে তখন রাষ্ট্রপতি নিজে যে আইনটা প্রণয়ন করে সেটাকে বলে অধ্যাদেশ। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা এটা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে আমাদের সংবিধানের 94 নং অনুচ্ছেদ অনুযায়ী। এরপর আমরা কয়েকটা অনুচ্ছেদ লিখে আমরা শেষ করি, জাস্ট একেবারে বেসিক। অনুচ্ছেদ 137 সরকারি কর্ম কমিশন গঠন। সংবিধানের 137 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের পিএসসি যেটা বলি, পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন গঠিত হয়। অনুচ্ছেদ 141 ক জরুরি অবস্থা জারি। জরুরি অবস্থা জারি করতে পারেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানের অনুচ্ছেদ 141 ক অনুযায়ী। জরুরি অবস্থা জারি বা জরুরি অবস্থা ঘোষণা যেটা বলি না কেন, অনুচ্ছেদ 141 ক। অনুচ্ছেদ 142 হচ্ছে সংবিধান সংশোধন। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদগুলো একটু খেয়াল রাখবো আমরা, তাহলেই হবে। লেখা শেষ হলে ডান লিখবো। লেখা শেষ হলে ডান লিখব। মুরাদ হোসেন, থ্যাংক ইউ সো মাচ।
এ পর্যন্ত কতবার জরুরি অবস্থা জারি হয়েছে আলী ইমরান সজীব? সজীব, এ পর্যন্ত আমরা যদি বলি তাহলে আমাদের টোটাল আমরা দেখি এবং জরুরি অবস্থা জারি হয়েছে 3 বার। 3 বার এমার্জেন্সি পিরিয়ড বা জরুরি অবস্থা জারি হচ্ছে 3 বার। আমরা পড়বো হচ্ছে এরপর আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধানের সংশোধনী সমূহ। আমরা পড়ব হচ্ছে সংবিধানের সংশোধনী সমূহ। আমরা দেখি বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। 17 বার। এর সংশোধনী সমূহের মধ্যে যথাক্রমে পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ত্রয়োদশ মানে 13তম, ষোড়শ বলতে 16তম ও ষোড়শ সংশোধনী সমূহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল বা অবৈধ ঘোষণা করেছে। আমাদের সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই সংশোধনী সহ অবৈধ বা বাতিল ঘোষণা করেছে হচ্ছে 4টা সংশোধনী অবৈধ বা বাতিল ঘোষণা করেছে বলছে আমরা 4টা। এ পর্যন্ত লেখা শেষ হলে একটু ডান লিখবো। এই নীলা, আপনি কি বললেন যে হচ্ছে কখন ক্লাস হয় কিনা হয় একটা রুটিন, তো আপনার কি রুটিন পেয়েছেন? একটু জানান তো, আপনাদের কি রুটিন কে দিয়েছে? আপনার কি রুটিন পেয়েছেন বা ক্লাস কখন হয় সেটা কি জানেন কিনা? কখন ক্লাস হয় এটা আপনারা জানেন কিনা একটু জানাবেন তো আমাকে। রুটিন পেয়েছেন কিনা? রুটিন তো আছে, তা আপনি পান না কেন? সিয়াম আল সামি বলছে জানি স্যার, শারমিন জাহান বলছে রুটিন পেয়েছে। বাকিদের কি অবস্থা? নাদিম বলছে এরকম আগে থেকে তো দিয়েছে। নীলা, আপনি পান না কেন?
হোয়াটসঅ্যাপ গ্রুপে তো বলে দিয়েছে ক্লাস হবে বলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি নাই? নীলা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? এখন আমরা সংবিধানের সংশোধনীগুলো দেখব, খুব গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো। ভালো তো ভাবতেছেন শাহরিয়ার? এই তো রুটিন তো দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আমি বাকিটা শাকিল স্যারকে বলার দরকার নাই, আমি কথা বলবো। প্রথম সংশোধনী, আমরা লিখি এরা করি। প্রথম সংশোধনী গৃহীত হয় জুলাই 1973। এই প্রথম সংশোধনের বিষয়বস্তু বিষয়বস্তু বলতে যে বিষয়ে আলোচনা করা হয়েছে, বিষয়বস্তু বলতে আমরা যে বিষয়টা নিয়ে এখানে বা এখানে মূল বিষয় কি ছিল, মূল বিষয়বস্তুটা কি, আমরা যদি বিষয়বস্তুটা লিখি প্রথম সংশোধনী, প্রথমটা লিখব হচ্ছে যুদ্ধ অপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা। যুদ্ধাপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা, এটা ছিল হচ্ছে প্রথম সংশোধনীর বিষয়বস্তু। এখন এখানে মূলত গণবিরোধী বলতে কারা, গণবিরোধীদের বিচার নিশ্চিত করা, গণবিরোধী বলতে কারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। এই সংশোধনীটা আনেন শেখ মুজিবুর রহমান। এখানে গণবিরোধী বলতে সেই সময় যারা আওয়ামী লীগ বিরোধী ছিল তাদেরকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করা হলো। আওয়ামী লীগের বিরোধিতা করা মানে সেটা গণবিরোধী। এই সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী বিরোধীদের এই আইনে বিচার করতে পারতেন শেখ মুজিব। তা গণবিরোধী বলতে তখন জাসদের যে সমস্ত নেতাকর্মী ছিল তাদেরকে বলা হতো গণবিরোধী। ঠিক এই আইনটা বলে, এই গণবিরোধীদের এই আইন বলে শেখ মুজিব 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল যারা ছিল জাসদের কর্মী। 30,000 জাসদের কর্মীকে হত্যা করেছিল শুধু এই গণবিরোধীদের বিচার নিশ্চিত করা এই অংশটুকু দিয়ে সংবিধানের।
এই 30,000 ছিল আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা। তো শেখ মুজিবের প্রথম সংশোধনের বিষয়বস্তু ছিল এটাই যে যুদ্ধ অপরাধীর সঙ্গে অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা। দ্বিতীয় সংশোধনী গৃহীত হয় 20 সেপ্টেম্বর 1973। বিষয়বস্তু কি ছিল? জরুরি অবস্থা ঘোষণার বিধান, অর্থাৎ সংবিধানে কিন্তু আমরা যে একটু আগে দেখলাম 141 জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি। তা এই জরুরি অবস্থা ঘোষণার বিধানটা কিন্তু আমাদের সংবিধানে ছিল না। শেখ মুজিব সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে এটা আনলেন সংবিধানে, যে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। এটাকে বলছি আমরা জরুরি অবস্থা ঘোষণার বিধান। এটা শেখ মুজিব আনলেন। ওকে, দ্বিতীয় সংশোধনী এরপর লিখবো আমরা তৃতীয় সংশোধনী। এটা গৃহীত হয় 23 নভেম্বর 1974। 23 নভেম্বর 1974 এটা গৃহীত হয়। বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি হয়, এই সীমান্ত চুক্তি অনুমোদন। তাহলে আমাদের এই তৃতীয় সংশোধনীর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিটা অনুমোদন করে নেওয়া হয়। আমরা যে ছিটমহল বিনিময় বলেছিলাম, একদম প্রথম ক্লাসে পড়েছিলাম, মনে থাকার কথা, এই ছিটমহল বিনিময় অনুমোদন এটা কিন্তু আমাদের তৃতীয় সংশোধনীতে নিয়ে নেওয়া হয়। এবং একটা স্পেসিফিক একটা ছিটমহল ছিল যেটা নাম ছিল হচ্ছে বিরুবাড়ি, বাংলাদেশের ছিল বিরুবাড়িকে ভারতের নিকট হস্তান্তর, এই যে বিরুবাড়িতে ভারতের নিকট হস্তান্তর করা হবে সেটা প্রক্রিয়া কিন্তু এখান থেকে অনুমোদন নেওয়া হয়। লেখা শেষ হলে একটু ডান লিখবো, লেখা শেষ হলে ডান লিখবো, ঝটপট লেখা শেষ হলে একটু ডান লিখবো। জি, থ্যাংক ইউ। এরপর আমরা লিখবো হচ্ছে চতুর্থ সংশোধনী। চতুর্থ সংশোধনী গৃহীত হয় 23
25 জানুয়ারি 1975। বিষয়বস্তু কি ছিল? স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র নিষিদ্ধকরণ। শেখ মুজিব বাংলাদেশে গণতন্ত্র নিষিদ্ধ করে দেয়। এরপর কি করলো? একদলীয় শাসন ব্যবস্থা চালু করলো, গণতন্ত্র নিষিদ্ধ করে দিয়ে। এই একদলীয় শাসন ব্যবস্থা মানে ব্র্যাকেটে আমরা লিখবো বাক্স গঠন করলো শেখ মুজিব। এরপর কি করলো? সংসদীয় সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দিল শেখ মুজিব। এর জন্য কি করলো? রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করলো। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করল। কি করলো? উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করলো। এরপর আরেকটা আকাম করেছিল এখানে শেখ মুজিব, সেটা ছিল সুপ্রিম কোর্টের বিচারকদের অভিশংসন বা অপসারণ ক্ষমতা নিজের উপর নিয়ে নিলেন, রাষ্ট্রপতির উপর অর্পণ। রাষ্ট্রপতি কে হয়েছিল? রাষ্ট্রপতি ছিল শেখ মুজিব। অর্থাৎ শেখ মুজিব যখন ইচ্ছা যে কাউকে বিচারক থেকে বহিষ্কার করতে পারতেন, যখন ইচ্ছা যে কাউকে বিচারক থেকে অপসারণ করতে পারতেন। জি, লেখা শেষ হলে একটু ডান লিখবো, লেখা শেষ হলে একটু ডান লিখবো। শেষ হলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এটা গেল আমাদের চতুর্থ সংশোধনী। পঞ্চম সংশোধনী গৃহীত হয় 6 এপ্রিল 1979। বিষয়বস্তু কি ছিল? সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন জিয়াউর রহমান করলেন। পঞ্চম সংশোধনী জিয়াউর রহমান করেন। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন সংবিধানের 4 মূলনীতিতে পরিবর্তন, সংবিধানের প্রথম মূলনীতি হিসেবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করো। এটা লিখবো সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ বা অভিশংসন ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের উপর ন্যস্ত। জিয়াউর চাইলে কিন্তু বিচারকদের অপসারণ ক্ষমতা শেখ মুজিব যেটা করছিল নিজের হাতে রাখছিল, উনি এটা নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু নিজের কাছে না করে কি করলেন, বিচারকদের উপর ছেড়ে দিলেন বিচারকদের অপসারণ ক্ষমতা। জি, এ পর্যন্ত লেখা শেষ হলে একটু ডান লিখবো। এ পর্যন্ত লেখা শেষ হলে ডান লিখবো। শারমিন জাহান, থ্যাংক ইউ। বাকিদের কি অবস্থা শেষ হলো? থ্যাংকস, ডান। স্টার্ট।
জি, থ্যাংক ইউ সো মাচ খালিদ। অষ্টম সংশোধনী, এটা গৃহীত হয় 7 জুন 1988। বিষয়বস্তু কি ছিল? রাজধানী ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকাকরণ। 1988 সালের আগে আমরা আমাদের ঢাকা লিখতাম এইটা DACCA, ঢাকাকরণ হলো DHK, এটা ইংরেজি মানে এটা সংবিধানে করা হলো। ওকে, এরপর লিখছে আমার সংবিধানের 5 নং অনুচ্ছেদে বর্ণিত বেঙ্গালি শব্দটি পরিবর্তন করে বাংলা করণ। অর্থাৎ 1988 সালের আগে কিন্তু আমরা বাংলা লিখতাম না, আমরা লিখতাম বেঙ্গালি। বাংলাকে আমরা লিখতে হচ্ছে বেঙ্গালি। এরপর লিখছি আমরা ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দাও। এরপর লিখব ঢাকার বাইরে 6টি বিভাগীয় জেলা শহরে, বিভাগীয় জেলা শহর যেমন খুলনা, বিভাগীয় জেলা শহর খুলনা, রাজশাহী, বিভাগীয় জেলা শহর রাজশাহী। ঢাকার বাইরে 6টি বিভাগীয় জেলা শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, এই সজীব আল ইমরান সজীব স্যার, আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি তো, আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি, এইখানে তো দিয়েছি। আপনি যেটা প্রশ্ন করছেন সেটা তো এখানে তো আছে, কত সালে ইরশাদ করছে। তাই ইরশাদ বলে করা হয়, ইরশাদ কত সালে করছে তা লেখা আছে। 1988, 1982 না, 1988 এটা তো লেখাই আছে, মাত্রই তো দিলাম। সংবিধানের 8ম সংশোধনী এটা করা হয় 7 জুন 1988। অনেক প্রশ্ন আছে যেটা আপনি আগে ভাগে অ্যাডভান্স করে দেন, ওইটা আমি উত্তর দিই না। যদি আমি ক্লাসে পড়াই তাহলে ওটা উত্তর দিব না। তো অসংখ্য অগণিত প্রশ্ন আছে যে আমি আপনার উত্তর দিব না।
যেটা পড়ালেখার মধ্যে চলে আসবে। তো এই প্রশ্নের উত্তর কেন দেয়নি, কারণ এত আগে অ্যাডভান্স প্রশ্ন করলে হবে না, আমি সে 82-তে আসি তারপর না। দেখুন তো 88-তে এরশাদ পড়ে, এটা এরশাদ আমলে হয়। নবম সংশোধনী, এটা গৃহীত হয় 10 জুলাই 1989। বিষয়বস্তু কি ছিল? কোন ব্যক্তিকে পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতি পদে সীমাবদ্ধকরণ, অর্থাৎ কোন ব্যক্তি এরপর থেকে 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি হতে পারে না। কোন ব্যক্তিকে পরপর 2 মেয়াদে রাষ্ট্রপতি পদে সীমাবদ্ধকরণ বলছি আমরা। এটা ছিল হচ্ছে নবম সংশোধনী। না 6-7 লাগবে না শিহাব, প্রাইমারির জন্য 6-7 দরকার নাই। আমি যদি বিসিএস এর জন্য সবগুলো পড়াতাম, প্রাইমারির জন্য সবগুলো সংশোধনী দরকার নাই, বিসিএস এর জন্য আমি সবগুলো পড়াতাম। জি, এটা লেখা শেষ একটু ডান লিখবো, এতটুকু লেখা শেষ একটু ডান লিখবো। কি কঠিন নাম সব বাবারে। স্নিগ্ধ স্পর্শিয়া, এই স্নিগ্ধ স্পর্শিয়া, স্নিগ্ধ স্পর্শিয়া, আপনার স্নিগ্ধ স্পর্শিয়া কতবার উচ্চারণ করা লাগতেছে আমার, তাও ঠিক হচ্ছে কিনা বুঝতেছি না। আপনি কঠিন নাম কে রাখছে? এই 6ষ্ঠ সংশোধনী ছিল জিয়াউর রহমানের মৃত্যুর পর। জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন উপরাষ্ট্রপতি ছিল আব্দুর রহমান বিশ্বাস। ওনাকে মূলত হচ্ছে আব্দুল সাত্তার বিশ্বাস। আব্দুল সাত্তারকে পরবর্তীতে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার জন্য সংবিধান সংশোধন করতে হয়। তা উনি তো উপরাষ্ট্রপতি আছেন, উপরাষ্ট্রপতি পদে থেকে একজন রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারেন না। তা যাতে উনি উপরাষ্ট্রপতি পদে থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারেন, এই কারণে সংশোধনী আনাটা 6ষ্ঠ। আর 7ম সংশোধনী আনা হয় হুসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বৈধতা দেওয়ার জন্য। এরশাদের সামরিক শাসনের বৈধতা দেওয়ার জন্য এই সংশোধনী আনা হয়, 7ম সংশোধনী। একই সাথে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর বয়স 62 থেকে বাড়িয়ে 65 বছর করা হয়। এই আলোচনা ওকে। লিখব দ্বাদশ সংশোধনী, মানে 12তম সংশোধনী। গৃহীত হয় 6 আগস্ট 1991। বিষয়বস্তু কি ছিল? শেখ মুজিব যে রাষ্ট্রপতি শাসিত সরকার চালু করে, এটা খালেদা জিয়া আগে, কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ
রাষ্ট্রপতি শাসন সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে গেল। সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় চালুকরণ মানে পুনরস্থাপন করি আমরা। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু হয় 6 আগস্ট 1991। এরপর আমরা দেখব উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তকরণ। বাংলাদেশে কিন্তু উপরাষ্ট্রপতির কোনো পদ নাই, উপরাষ্ট্রপতির পদ বর্তমানে নাই, বিলুপ্তকরণ। হলো জাতীয় সংসদ কর্তৃক। জাতীয় সংসদ মানে কিন্তু সংসদ সদস্য, তা জাতীয় সংসদ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচন। আগে রাষ্ট্রপতি নির্বাচন হতো জনগণের ভোটে, আর এখন রাষ্ট্রপতি নির্বাচিত হয় জাতীয় সংসদের ভোটে। এটা ছিল হচ্ছে আমাদের দ্বাদশ সংশোধনী। জি, লেখা শেষ হলে একটু ডান লিখবো। সজীব আমি কোনটা পড়িয়েছি? সজীব আমি কোনটা পড়িয়েছি? আমি কোনো MP3 বা কোনো তথ্য নেইনি, আমি সরাসরি সংবিধান থেকে পড়াচ্ছি। তা আমি আপনাকে এটা কোনটা পড়িয়েছি? 1988 পড়িয়েছি। সজীব 1988 পড়িয়েছি, 1982 পড়াইনি। ত্রয়োদশ সংশোধনী 13তম সংশোধনী গৃহীত হয় 27 মার্চ 1993। বিষয়বস্তু কি ছিল? নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা কিন্তু চালু করে খালেদা জিয়া। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা চালু হয়। এটা লেখা শেষ হলে একটু ডান লিখবো। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
থ্যাংক ইউ। চতুর্দশ সংশোধনী গৃহীত হয় 16 মে 2004। বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, প্রতিকৃতি মানে ছবি, সংরক্ষণ। প্রত্যেকটা অফিস আদালতে একটি কথা, রাষ্ট্রপতির পাশাপাশি প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে, এটা চালু করা হলো। আরেকটা করা হলো সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর বয়স সীমা 65 থেকে 67 বছরে উত্তরণ বা বৃদ্ধি করা হলো। লেখা শেষ হলে ডান লিখব। Thank you so much. এরপর আমরা দেখব হচ্ছে 15তম সংশোধনী। পঞ্চদশ সংশোধনী, এটা গৃহীত হয় 30 জুন 2011। বিষয়বস্তু কি ছিল? নির্দলীয় ও এটা শেখ হাসিনা করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তকরণ, মানে বাতিল করে দিল শেখ হাসিনা। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তকরণ, রাজনৈতিক দলের অধীনে নির্বাচনের বিধান, মানে শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে সকল দলকে, যেটাকে আমরা বলি হচ্ছে তাহাজ্জুদি ভোট বা রাতের ভোট, আরেকটাতে বলি ভোট ডাকাতি বা ভোট চুরি। আপনি কি করবেন? এরপর কি করবো? এরপর যেটা হয়, অবৈধ ক্ষমতা
দখলকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, যেটার অধীনে শেখ হাসিনা পড়ে গেছে। আল্লাহ মাঝে মাঝে মানুষকে দিয়ে এমন কিছু আইন কানুন চালু করে যেটার অধীনে সে নিজেই আটকে যায়। অবৈধ ক্ষমতা দখলকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান, বাহাত্তরের সংবিধানের 4 মূলনীতি পুনর্বহাল। 72-এর সংবিধানের 4 মূলনীতিকে পুনর্বহাল করা হলো। আকামটা কি করলো? আকামটা করলো শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দান, আমাদের ন্যাশনাল ড্যাডি শেখ মুজিব ভূমি গেলেন। এবার কি করা হলো? সংসদের সংরক্ষিত মহিলা আসন 45 থেকে 50-এ বৃদ্ধি করো। মহিলা আসন 45 থেকে 50 করে ফেললেন। এরপর এখানে একটা করা হলো উপজাতি ও বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতির সার্বজনীন স্বীকৃতি দেবে। এটা ছিল হচ্ছে পুরাতন সংশোধনের বিষয়বস্তু। থ্যাংক ইউ সো মাচ স্টার। বাকি যে কি অবস্থা শেষ হলে একটু জানাবেন। হ্যাঁ, 15তম রাখবে না, 15তম সরকার বাতিল করে দিবে। নাসিম রহমান 15তম তো খুব জঘন্যতম একটা সংশোধনী। আমাদের সংবিধানের ইতিহাসে 2টা সংশোধনী ছিল খুব জঘন্যতম। সংবিধানের ইতিহাসে 2টা সংশোধনী খুব জঘন্যতম। এর মধ্যে একটা সংশোধনী ছিল হচ্ছে 4th, আরেকটা ছিল 50। এই 2টা কে করেছিল? এইটা করেছিল বাবা আর এইটা করেছিল হচ্ছে মেয়ে। এই আমার ড্যাডি করেছিল হচ্ছে 45 আর ড্যাডির মেয়ে করছে হচ্ছে 50। এই 2টা সংশোধনী বলে আমাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম সংশোধনী বলে আমরা। সংশোধনী
এটা গৃহীত হয় 17 সেপ্টেম্বর 2014। সেপ্টেম্বর 2014। বিষয়বস্তু কি ছিল? শেখ মুজিব কি করছিল? চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিব সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ বা অভিশংসন ক্ষমতা নিজের উপর অর্পণ করে। অর্থাৎ শেখ মুজিবের কথা মতো বিচার না করলে বিচারককে সরিয়ে দেওয়া হবে। আর শেখ মুজিবের মেয়ে কি করলো? নিজের উপর অর্পণ করলো। সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ বা অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদের উপর অর্পণ। জাতীয় সংসদ মানে শেখ মুজিবের মেয়ে। জাতীয় সংসদের উপর অর্পণ। অর্থাৎ শেখ মুজিবের মেয়ে যখন ইচ্ছা যে কোনো বিচারককে চাকরি থেকে বহিষ্কার করতে পারে। কি এক কাণ্ড কারখানা! এরপর যদি আমরা সপ্তাহ সংশোধনী অর্থাৎ 17তম সংশোধনী দেখি, তাহলে এটা গৃহীত হয় 8 জুলাই 2018। বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল জাতীয় সংসদে মহিলাদের জন্য পঞ্চাশটি আসন আরো 25 বছরের জন্য সংরক্ষণ। অর্থাৎ 2018 থেকে যাতে 2043 সাল পর্যন্ত মহিলা জাতীয় সংসদের সদস্য হতে পারে সংরক্ষিত আসন, সেটা নির্ধারণ করা হয়। এইটা ছিল হচ্ছে আমাদের সংবিধানের সংশোধনী। 17টা সংশোধনী ছিল এটাই। কিন্তু সংখ্যানুপাতিক হারে নির্বাচন তো হবে না বাংলাদেশে। বিএনপি চায় না সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়। কোনো সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। তখন ছোট ছোট দলগুলো সমর্থন ছাড়া কোনো এককভাবে কোনো দল ক্ষমতা আসতে পারবে না। এটা নির্বাচন হলে যেটা হয় যে সংখ্যানুপাতিক নির্বাচন হলে আমাদের এখানে কোনো সরকারি স্বৈরাচার হতে পারবে না, কোনো সরকারি স্বৈরাচার হতে পারবে না সংখ্যানুপাতিক নির্বাচন হলে। এইটা ছিল আমাদের সংবিধানের একেবারে সংশোধনী। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আজকে এখানে রাখবো। আপনার কারণ কিছু জানার আছে কিনা, বলার আছে কিনা, এই পর্যন্ত রাখবো, এখানে শেষ করবো। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করা যাবে।
আজকে মারাত্মক কষ্ট হচ্ছে, আমার গলা শুকায় একেবারে বাজে অবস্থা, এবং আপনার ঘুম পাচ্ছে, গলা তো শুকাইছে, কথা বলতে পারতেছি না, বেশ কষ্ট হয়। আমার 3:30 একটা ক্লাস শুরু করবে, এই কারণে একটু 5 মিনিট আগে রেখে দিব। আপনার কোনো প্রশ্ন আছে কিনা ঝটপট বলবেন। আমি সাদিয়া সুলতানা, আপনি কি ক্লাস জানেন না, এটা আমি কথা বলবো, যাতে ক্লাস রুটিনটা এখানে দিয়ে দেয়, আমি কথা বলবো, আশা করি সাদিয়া আমি কথা বলবো ইনশাল্লাহ। ওকে, কথা বলবো। হ্যাঁ, একটা পার্ট ডিজিটাল মোডে নিব, আশা করি ইনশাল্লাহ ঈদের পরে দেখি। আজকে খুব গরম পড়তেছে, এটাও ঠিক। আর আমি তো আমার এই রুমটাতে এসছি নাই, আমি যেখানে ক্লাস নিচ্ছি আমার বাসা থেকে, এখানে আসলে ফ্যান আছে, উপরে ফ্যান দিলে শব্দ হয়, নিচে একটা টেবিল ফ্যান দিয়েছি, ওটা শব্দ করে। আর নেক্সট টপিক কি হবে, নেক্সট টপিক একটু বলি, আমি একটু আপনাদেরকে নেক্সট টপিকটা কি হবে একটু বলি। আপনার নেক্সট টপিক কি পড়বো, এটা আমরা কি বাংলাদেশ আগে শেষ করবো, না মাঝখানে একটু আন্তর্জাতিক পড়ে নিব, কোনটা? আবার বাংলাদেশ পড়বো, নাকি একটা বাংলাদেশ শেষ করে নিব? আগে তাই বলে, একটা নাকি বাংলাদেশ শেষ করে নিব, নাকি আন্তর্জাতিক পড়ে নেবো মাঝখানে? আর যদি মনে হয় যে আন্তর্জাতিক না বাংলাদেশ শেষ করবো, তাহলে বাংলাদেশ শেষ করবো। আর যদি মনে হয় স্যার কিছু আন্তর্জাতিক পড়ি, তাহলে নেক্সট ক্লাস হয়তো আন্তর্জাতিক করতে পারি। যদি বাংলাদেশ পড়েন তাহলে হবে হচ্ছে আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা হবে। ওকে, দ্যাটস গুড, বাংলাদেশ শেষ করবো, তাহলে বাংলাদেশ সরকার ব্যবস্থা। ওকে, ডান, বাংলাদেশ শেষ করবো, তাহলে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিব। জি, থ্যাংক ইউ ভাইয়া, আজকে পর্যন্তই, ভালো থাকি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।